আসসালামু আলাইকুম। প্রতি বুধবারের মতো এবারও আমরা হাজির হয়ে গেলাম মায়াবাই ভৌতিকতায় আজকের পর্ব নিয়ে। এবং আজকের পর্বে আপনারা শুনতে পাবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানুষের গন্ধ পাই নামের একটি গল্প। এবং আজকের পর্বে আপনারা এই বড় গল্পটির প্রথম অংশটি শুনতে পাবেন এবং ইনশাল্লাহ আগামী বুধবার এই গল্পটির শেষ অংশটি আপনারা শুনতে পাবেন। এবং সেই সাথে আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমরা ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে মায়াবাই ভৌতিকতায় প্রথমবারের মতো সত্য ঘটনার উপরে নির্ধারণ করে আমরা একটি অডিও সিরিজ আপনাদের জন্য নিয়ে আসছি আগামী 23 তারিখ থেকে। এবং প্রতি শুক্রবার রাত 12টায় এই অডিও সিরিজটি সম্প্রচার হবে। 8 পর্বের এই অডিও সিরিজটি প্রায় 2 মাস একই সাথে শুক্রবার টেলিকাস্ট হবে। তো আশা করি আপনারা আমাদের প্রথম অডিও সিরিজটি শুনবেন এবং সেই সাথে আজকের পর্বটি আপনারা শুনবেন। শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানুষের গন্ধ পাই গল্পটির প্রথম অংশ। রেলপথের কাজে কোনো বাধাবিঘ্ন ছিল না, বেশ শান্তিতে দিন কাটছিল। কিন্তু এই আরাম বেশি দিন আর ভোগ করতে হলো না। হঠাৎ একদিন অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আমাদের সুখের ঘুম গেল চমকে। দুটো মানুষখাকু সিংহ এসে আচম্বিতে বিপুল বিক্রমে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এই যুদ্ধ শেষ করতে সুদীর্ঘ 9 মাস কেটে গিয়েছিল। মাঝে তাদের অত্যাচার এমন বেড়ে উঠেছে প্রায় 3 সপ্তাহ ধরে হাজার হাজার লোক রেলপথের কাজ বন্ধ করে অলসভাবে বসে থাকতে বাধ্য হয়েছিল। দেখতে দেখতে সিংহরা মানুষ ধরার কাজে এমন পাকা হয়ে উঠল যে কোনো বাধাকেই আর বাধা বলে, কোনো বিপদকেই আর বিপদ বলে মানত না। প্রতি রাত্রেই তাঁবুর ভেতর থেকে মানুষের পর মানুষ অদৃশ্য হতে লাগলো। আমাদের সমস্ত সাবধানতায় তাদের অদ্ভুত চালাকির কাছে ব্যর্থ হয়ে গেল। কুলিরা বলতে লাগলো যে জঙ্গল থেকে রোজ রাত্রে যারা এখানে হানা দিতে আসে আসলে তারা সাধারণ জানোয়ার নয়, তারা হচ্ছে আফ্রিকার বুনো মানুষদের প্রেতাত্মা। তাদের দেশের বুকে বিলিতি রেলের লাইন বসছে দেখে তারা চটে গেছে, তাই সিংহের মূর্তি ধারণ করে রোজ আমাদের ঘাড় ভাঙতে আসে। তারা অবদ্ধ, বন্দুকের গুলি তাদের গায়ে লাগে না, তারা অমর, গুলি খেয়েও তারা মরে না, ইত্যাদি ইত্যাদি। পরপর কয়েকজন কুলি অদৃশ্য হলো। প্রথম আমি ভাবতাম যে কুলিদের দলে নিশ্চয়ই কোনো দুষ্ট লোক আছে, তারাই টাকার লোভে তাদেরকে খুন করে জঙ্গলের ভেতর গিয়ে লাশ ফেলে দিয়ে আসে। কিন্তু আমার এই সন্দেহ যে ভুল, শীঘ্রই তার প্রমাণ পেলাম। সাভায় পৌঁছাবার প্রায় 3 সপ্তাহ পরে একদিন সকালে বিছানা ছেড়ে উঠেই শুনলাম কাল রাতে সিংহরা এসে তাঁবুর ভেতর থেকে জমাদার অঙ্গন সিংকে ধরে নিয়ে ফলার করেছে। অঙ্গন সিং হচ্ছে একজন লম্বা চওড়া জওয়ান শিখ। গতিক তো বড় সুবিধার না। তাড়াতাড়ি উঠে অঙ্গন সিংয়ের তাঁবুর দিকে অগ্রসর হলাম। তারপর আশেপাশে বালির উপরে রয়েছে স্পষ্ট সিংহের পায়ের ছাপ। সে দাগ বরাবর বনের ভেতরে চলে গিয়েছে। বুঝলাম কুলিরা মিথ্যা বলে না, সিংহরাই তাদের সঙ্গে শয়তানি করছে বটে। অমন সিং তার তাঁবুতে আরও 12 জন কুলির সাথে বসবাস করত। রাতে ভীষণ কাণ্ড সচক্ষে দেখেছে সে কুলিরা, তাদের মুখে সমস্ত শুনলাম। জমাদার অঙ্গন সিং তাঁবুর খোলা দরজার কাছেই শুয়ে ঠান্ডা হাওয়ায় খুব আরাম করে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ আমরা দেখলাম একটা মস্ত বড় সিংহ তাঁবুর ভেতরে মুখ বাড়িয়ে জমাদারের গলাটা হাঁ করে তাতে দাঁত চেপে ধরল। জমাদার বলে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও। সে 2 হাতে সিংহের গলা জড়িয়ে ধরল। পর মুহূর্তেই জমাদারকে নিয়ে সিংহটা অন্তর্হিত হলো। ভয়ে তখন আমাদের হাত পা হিম হয়ে গেছে। কাঁপতে কাঁপতে শুনলাম সিংহের সঙ্গে জমাদারের বিষম লড়াইয়ের ঝটপট শব্দ। জমাদার সহজে কাবু হয়নি, কিন্তু কি করবে সে?
সিংহের সঙ্গে মানুষ কখনো পারে? এই ভয়ানক গল্প শুনে ক্যাপ্টেন হ্যাসলেমকে নিয়ে আমি সিংহের পায়ের দাগ ধরে জঙ্গলের ভেতরে অগ্রসর হলাম। সিংহটা যেখানে যেখানে দাঁড়িয়েছে সেইখানেই রক্তের স্রোতে জমি তখন ভিজে রাঙা হয়ে আছে। তারপরে এই বনের ভেতরে এক জায়গায় গিয়ে দেখলাম, সে কি দৃশ্য! দুঃস্বপ্নও তা কল্পনা করা যায়। চারিপাশকার জমি রক্তে আরক্ত এবং মাংস আর হাড়ের টুকরোয় ভরা। জমাদারের দেহ আর নেই বটে, কিন্তু হতভাগ্যের দেহ থেকে বিচ্ছিন্ন মুন্ডুটা তখনও আস্ত অবস্থায় মাটির উপরে বসানো রয়েছে। মুন্ডের চোখ দুটো বিস্ফারিত, তার মধ্যে সচকিত আতঙ্ক ভরা, দৃষ্টি তখনও স্তম্ভিত হয়ে আছে। জমির চারদিকে ধস্তাধস্তির চিহ্ন দেখলেই বেশ বোঝা যায় জমাদার বেচারার দেহ নিয়ে দুটো সিংহ পরস্পরের সঙ্গে কামড়াকামড়ি ও টানা হ্যাচড়া করেছে। এমন বিভৎস দৃশ্য আমি আর কখনো দেখিনি। জমাদারের দেহের টুকরো টাকরা যা পাওয়া গেল, আমরা তখনই তা সংগ্রহ করে মাটির ভেতরে গড় দিলাম এবং যতক্ষণ আমরা এই কাজে নিযুক্ত ছিলাম ততক্ষণ সেই বুক চমকানো কাটা মুন্ডুটা তার স্থির ভীত দৃষ্টি দিয়ে যেন আমাদের প্রত্যেকের গতিবিধি লক্ষ্য করতে লাগলো। সে মুন্ডুকে গড় দিতে পারলাম না, কারণ শনাক্ত করবার জন্য ডাক্তারের কাছে তাকে নিয়ে হাজির হতে আমরা বাধ্য। মানুষ খেকো সিংহের নিষ্ঠুরতার সঙ্গে এই প্রথম আমার পরিচয়, এবং সেইখানে দাঁড়িয়ে তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই শয়তানদের শাস্তি দেওয়াই হবে আমার জীবনের প্রধান কর্তব্য। কিন্তু তখনও আমি জানতাম না আমার কর্তব্য কত কঠিন ও বিপজ্জনক, এবং আমার অবস্থা হবে অভাগা অঙ্গন সিংহের মতোই ভয়ানক। জমাদারের তাঁবুর কাছে একটু দূরে গাছের উপরে বন্দুক নিয়ে উঠে সেই রাত্রেই আমি বাসা বাঁধলাম। সিংহের যে তাঁবুর ভেতর থেকে খোরাক পেয়েছে, রাতে হয়তো খিদের চোটে আবার সেইখানে এসেই হানা দেবে, এই হচ্ছে আমার আশা। তবুও যেসব কুলি খুব বেশি ভয় পেয়েছে, তারাও আমার সঙ্গে গাছের ডালে বসে রাত কাটাবে বলে কাকুতি মিনতি করতে লাগলো। আমিও সম্মতি দিলাম। নিশুতি রাত, আচম্বিতে ঘন ঘন সিংহ গর্জনে সমস্ত অরণ্য থরথর করে কাঁপতে লাগলো। আমিও বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে রইলাম। অন্তত আজ ওদের একটারও মানুষ খাবার সাহায্যে চিরদিনের জন্য মিটিয়ে দিতে পারবো, এই বিষয়ে আমার মনের মধ্যে প্রবল বিশ্বাস। সিংহের গর্জন ক্রমেই কাছে এগিয়ে আসছে, কাছে, আরো কাছে। তারপর হঠাৎ সব চুপচাপ। ঘন্টা দুয়েকা তাদের কোনো সাড়া নেই। আমার জানা ছিল সিংহেরা যখন শিকার করতে উদ্যত হয় তখন তারা আর কোনো শব্দই করে না। কোথাও কিছুই নেই। অকস্মাৎ ৮ মাইল দূর থেকে বিষম এক গোলমাল জেগে ওঠে। রাতের অন্ধকার আকাশকে যেন অস্থির করে তুলল তারা। সিংহ যে আজ আবার নতুন শিকার সংগ্রহ করেছে সেই বিষয়ে আর আমার কোনো সন্দেহ রইল না। আজকের মতো গাছে বসে রাত্রিবাসী ব্যর্থ হলো, কারণ শত্রু আমার নাগালের বাইরে। পরদিন প্রভাতেই খবর এলো আমার আরেকজন কর্মচারীর দেহ সিংহের উদরে সমাধি লাভ করেছে। কাল সারা রাত ঘুম হয়নি, তাই আজকের রাতটা বিশ্রাম করলাম। তারপরের রাতে আবার নতুন ঘটনাস্থলের কাছেই আরেকটা গাছের উপরে গিয়ে আশ্রয় নিলাম। গাছের তলায় একটা জ্যান্ত ছাগলকে বেঁধে রাখলাম। লোভে পড়ে সিংহটা নিশ্চিত আর খাড় মটকাতে আসবে। গাছে চড়ে ভালো করে বসতে না বসতেই টিপ টিপ বৃষ্টি শুরু হলো। আমার কাপড় চোপড় দেহ ভিজে ন্যাতনেতে হয়ে গেল, তবুও আমি সতর্ক হয়ে রইলাম। কিন্তু বৃথা। গভীর রাতে দূর থেকে আবার এক মর্মান্তিক আর্তনাদ জেগে উঠল। আমি বুঝলাম পশুরাজ আজ আবার নতুন নরবলি দিয়েছে। গাছের ডালে বসে নিরুপায় হয়ে নিজের হাত আমি নিজেই কামড়াতে লাগলাম। কলিদের তাঁবুগুলো প্রায় ৮ মাইল জায়গা জুড়ে ছড়ানো ছিটানো ছিল। কাজেই কবে, কখন, কোথায় যে সিংহরা এসে হানা দেবে এটা স্থির করা সম্ভবপর ছিল না। তাদের চালাকি দেখে অবাক
মানতেই হয় তার উপরি উপরি দুরাত্রি কখনোই একই তাঁবুতে আক্রমণ করতো না। প্রথম প্রথম তারা সব সময় যে সফল হতো তাও নয়। এক রাতে একজন ভারতীয় ব্যাপারী কুলিদের তাঁবুতে এসেছিল একটা গাধার পিঠে মেটমাট চাপিয়ে। অন্ধকারের ভেতর থেকে বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ এক সিংহ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। তার বিপুল দেহের ধাক্কায় গাধা আর মানুষ দুই হলো কুপকার। কিন্তু এক গাছা মোট দড়িতে বাঁধা ছিল দুটো টিনের খালি কনস্তরা এবং সিংহের থাবাতে আটকে গেল সেই দড়ি গাছা। খালি কনস্তরা মাটির উপরে আসলে পড়লে যে কি বেজায় শব্দ হয় তা আমরা জানি বটে, কিন্তু সিংহ তা কখনো শোনেনি। দড়ি থেকে থাবা ছাড়াবার জন্য সিংহ যতই টানাটানি করে কানাস্তারা ততই ঝনঝনিয়ে বেজে ওঠে। সিংহ ভাবল, বাপরে, এ আবার কি নতুন জানোয়ারের চিৎকার। পেটের খিদে তার মাথায় চড়ে গেল। প্রাণের ভয়ে তখনই ল্যাজ গুটিয়ে সে দিল চটপট চম্পট। ইতিমধ্যেই সেই ব্যাপারী খুব ঠাঙা এক গাছের মগটালে উঠে থরথর করে কাঁপতে লাগলো। বলা বাহুল্য, পরের দিন সকালের আগে সে আর মাটিতে পাই দেয়নি। এমনই মজার ঘটনা আরও দু একটা ঘটেছিল। আর একবার সিংহরা একটা তাঁবুতে মানুষ ধরতে এসে ভুল করে চালা একটা বস্তা টেনে নিয়ে গিয়েছিল। আর এক রাতে তারা তোষক শুদ্ধ এক গ্রিক কন্ট্রাক্টরকে টেনে নিয়ে যায়। কিন্তু বনের ভিতরে গিয়ে দেখলো দুষ্ট মানুষটা কোনো ফাঁকে তোষক থেকে উঠে চুপি চুপি লম্বা দিয়েছে। কিন্তু পরে তারা আর ভুল করতো না। তাঁবুর দরজা বন্ধ করে চারদিকে কাটা ঝোপ দিয়ে এবং আগুন জ্বালিয়ে কোনো রকমেই তাদেরকে ঠেকিয়ে রাখতে পারা যেত না। শত শত লোক আকাশ ফাটানো চিৎকার এবং বন্দুকের আওয়াজ করেও বা জ্বলন্ত কাঠ ছুঁড়েও তাদের আর হটাতে পারত না। কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করেই তারা আমাদের দল থেকে মানুষের পর মানুষ ধরে নিয়ে যেতে লাগলো। এই মানুষ শিকারের সময় আমি কিন্তু বিশেষ কোনো সাবধানতা অবলম্বন করিনি। আমার তাঁবু ছিল একেবারে খোলা জায়গায় এবং চারদিকে সিংহদের বাধা দিতে পারে এমন কোনো কাটা ঝোপের বেড়া পর্যন্ত ছিল না। ও অঞ্চলের ডাক্তার রস একদিন আমার আতিথ্য গ্রহণ করলেন। রাত্রে ঘুমোতে ঘুমোতে হঠাৎ আমাদের ঘুম ভেঙে গেল। মনে হলো বাইরে তাঁবুর দড়ির সঙ্গে কে যেন ঝটপটাউটি করছে, কিন্তু লণ্ঠন জেলে বাইরে গিয়ে কিছুই দেখতে পেলাম না। সকালে উঠে ভালো করে পরীক্ষা করবার সময় দেখা গেল জমির উপরে সিংহের থাবার ছাপ। বুঝলাম যে ভাগ্যের জোরে কাল রাত্রে এই যাত্রায় কোনো রকমে বেঁচে যাওয়া গেছে। তখনই সেখান থেকে তাঁবু তুলে ফেললাম এবং নদীর ধারে একখানা কুঁড়ে ঘর বানিয়ে সেখানেই আড্ডা দিলাম এবং ঘরের চারদিকে খুব উঁচু এবং পুরো কাটা ঝোপের বেড়া লাগিয়ে দিলাম। আমার চাকর বাকররা এই বেড়ার ভেতরে আশ্রয় নিল এবং সারা রাত যাতে উজ্জ্বল আগুন জ্বলে সে ব্যবস্থাও করা হলো। সন্ধ্যার সময়ে দিনের কাজ সাঙ্গ করে আমি কুঁড়ের বারান্দায় এসে বসতাম, কিন্তু সেখানে বসে কোনো রকম লেখাপড়া করবার জো ছিল না, কারণ সর্বদা এই বুকটা ধুকপুক করত। কি জানি সিংহমশাই কখন এক লাফে পাঁচিল টপকে হালুম তোমায় খেলুম বলে ভেতরে এসে পড়েন বলা তো যায় না। কাজের কাজ বন্দুকটাই সর্বদাই সাথে রাখতাম এবং থেকে থেকে ভয়ে ভয়ে বেড়ার ওপরে দৃষ্টি নিক্ষেপ করতাম, যেখানে স্থির ও স্তব্ধ হয়ে আছে কালির মতো কালো ভয় ভরা ঘন অন্ধকার। এক একদিন সকালে উঠে দেখতাম বেড়ার ওপরে মাটির ওপরে সিংহরা পদচিহ্ন রেখে গেছে। সৌভাগ্যক্রমে কোনোদিন তারা বেড়া ডেঙ্গোবার চেষ্টা করেনি। এর মধ্যে কুলিরাও তাদের তাঁবুর চারদিকে কাটা ঝোপের বেড়া তৈরি করে ফেলেছিল, কিন্তু তবুও প্রতি 2-3 দিন অন্তর শোনা যেত অমুক তাঁবু থেকে অমুক কুলিকে সিংহরা ধরে নিয়ে গেছে। 2-3 হাজার কুলি অনেকখানি জায়গা জুড়ে বাস করত, কাজে এই দুর্ঘটনাও তাদের খুব বেশি বিচলিত করতে পারত না, কারণ তারা প্রত্যেকেই মনে করত এত খোরাকের ভেতর থেকে সিংহের লোভ হয়তো তার উপরে পড়বে না। কিন্তু তারপর অধিকাংশ কুলি যখন অন্যত্র কাজ করতে চলে গেল
এবং আমার সঙ্গে রইল মাত্র কয়েকশো কুলি, তখন সিংহের অত্যাচার হয়ে উঠল অত্যন্ত স্পষ্ট। কুলিরা এত ভয় পেল যে অনেক কষ্টে আমি তাদেরকে কাজ করাতে পারতাম। তাদের তাঁবুর বেড়া আরও উঁচু করে দিলাম এবং চারদিকে আগুন জ্বালিয়ে রাখবার ব্যবস্থা হলো। জন কয়েক লোক বড় বড় গাছে চড়ে সারা রাত অনেকগুলো কানাস্তারা নিয়ে এমন জোরে জোরে বাজাতো যে কান কালা হয়ে যাবার মতো অবস্থা হতো, কিন্তু তবুও বেপরোয়া সিংহ কিছুতে গ্রাহ্য করতো না। তারপর ভেতর থেকে লোকের পর লোক অদৃশ্য হতে লাগলো। আমার কুড়ো ঘরের কাছ থেকে খানিক তফাতে ছিল হাসপাতাল তাঁবু। তার চারিধারে বেড়া দিয়েছিল খুবই উঁচু এবং মজবুত, কিন্তু তাতেও কোনো ফল হলো না। সিংহরা সেই বেড়ার ভেতরেও একটা পথ তৈরি করে ফেলল। এক রাত্রে সন্দেহজনক শব্দ শুনে হাসপাতালের সহকারী ডাক্তার বাইরে বেরিয়ে এসে দেখেন মস্ত বড় একটা সিংহ তার দিকে কটমট করে তাকিয়ে আছে। তাকে দেখেই সিংহ মারল এক লাফ। ডাক্তার ভয়ে আতঙ্কে পেছন পায়ে এক লাফ মেরে একেবারে গিয়ে পড়লেন এক রাশ ডাক্তারি ওষুধপত্রের উপরে। হুড়মুড় করে সমস্ত ভেঙে পড়ল এবং সেই বিষম শব্দে ভরকে গিয়ে সিংহটা অন্যদিকে সরে পড়ল। ডাক্তার সেবারের মতো বেঁচে গেলেন বটে, কিন্তু সিংহটা খালি পেটে ফিরে যেতে রাজি হলো না। সে হাসপাতালের আরেকটা ঘরের ভেতরে গিয়ে হানা দিল। সেখানে 9 জন রোগী শয্যাশায়ী ছিল। 2 জন রোগীকে আহত করে তৃতীয় রোগীর দেহকে সে কাটা ঝোপের ভেতর দিয়ে হির হির করে টেনে বাইরে নিয়ে গেল। পরদিন সকালে গিয়ে দেখলাম একটা তাঁবু ছেড়ে ভূমিষ্যাৎ হয়েছে এবং তার তলায় পরে কাটাচ্ছে 2 বেচারা আহত কুলি। সেই দিনই সেখান থেকে হাসপাতালে তুলে আরেকটা সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হলো তাদের। শুনেছিলাম সিংহরা প্রায়ই খালি তাঁবুর ভেতরে বেড়াতে আসে, তাই রাত্রে তাদের অভ্যর্থনা করবার জন্য আমি বন্দুক নিয়ে তৈরি হয়ে পরিত্যক্ত হাসপাতালের ভেতরে বসে সিংহের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু গভীর রাত্রে স্তম্ভিত প্রাণে শুনলাম নতুন হাসপাতালের ভেতর থেকে মর্মভেদী আর্তনাদ জেগে উঠল। বুঝলাম শয়তানরা এবারও আমাকে ফাঁকি দিল। সকাল হতে না হতেই ছুটলাম নতুন হাসপাতালের দিকে। সিংহ কাল রাতে বেড়া টপকে ভেতরে এসেছে এবং এক বেচারি ভিস্তিকে নিয়ে অদৃশ্য হয়েছে। যে সব কিছু নিজ চোখে সমস্ত ঘটনা দেখেছে তারা যা বলল তা হচ্ছে এই: তাঁবু ক্যাম্বিরিসের দেওয়ালের দিকে পা ছড়িয়ে ভিস্তি পরম আরামে ঘুমাচ্ছিল, কোথাও কিছু নেই। হঠাৎ একটা সিংহ এসে তাঁবুর তলা দিয়ে মুখ বাড়িয়ে ভিস্তির পা কামড়ে ধরে তাকে হির হির করে টেনে নিয়ে গেল। হতভাগ্য ভিস্তি সিংহের কবল থেকে বাঁচবার জন্য প্রথমে একটা সিন্ধু, তারপর তাঁবুর এক গাছা দড়ি 2 হাতে প্রাণ পরে চেপে ধরল, কিন্তু মিথ্যা চেষ্টা। ভিস্তিকে তাঁবুর বাইরে টেনে নিয়ে গিয়ে সিংহটা তার পা ছিঁড়ে টুটি কামড়ে ধরে বার কয়েক ঝটকান দিতেই বেচারা সমস্ত আর্তনাদ চিরদিনের জন্য থেমে গেল। তারপর বেড়াল যেমন ইঁদুরকে মুখে করে নিয়ে ঘোরাফেরা করে তেমনভাবে ভিস্তির দেহটা মুখে করে সিংহটা কাটা ঝোপের বেড়া ভেদ করে বাইরে বেরিয়ে গেল। যেখান দিয়ে সিংহটা বাইরে বেরিয়ে গেছে সেইখানে গিয়ে দেখলাম কাটা ঝোপের গায়ে ছেঁড়া কাপড়ের এবং রক্ত মাংসের টুকরো লেগে আছে। বাইরে খানিক তফাতে ভিস্তির দেহাবশেষ পাওয়া গেল। এবারের দেহাবশেষটা একটু ভারী। মাথার খুলি, 2খানা চোয়াল এবং দেহের খান কয় বড় বড় হাড়, হাতের খানিকটা অংশ, তাতে তখনও 2টো আঙ্গুল সংলগ্ন হয়ে লেগে আছে এবং একটা আঙ্গুল একটা রূপোর আংটিটা ভারতবর্ষের হতভাগা ভিস্তির বিধবার কাছে পাঠিয়ে দেওয়া হলো। সেই দিন বৈকালেই খবর পাওয়া গেল মাইল 3 দূরে তফাতে 2টো ছোট সিংহের সাক্ষাৎ পাওয়া গেছে। প্রথমে তারা একজন কুলিকে ধরবার চেষ্টা করে, কিন্তু সেই কুলি ছিল তাদের চেয়েও বড় চটপটে। সিংহদের দেখেই সে বিনা বাক্যবে একটা মস্ত লম্বা গাছের উপরে তরবর করে উঠে পড়ে। মানুষের দুষ্টুমিতে বেজায় বিরক্ত হয়ে সিংহ দুটো প্রস্থান করে বটে, কিন্তু কুলি বেচারা ভয়ে আর গাছ থেকে নামতে পারে না। এমন সময় সেখানে একখানা রেলগাড়ি যায়। তার এক কামরায় ছিলেন ট্রাফিক ম্যানেজার।
তিনি জানলা থেকে সেই ভয়ে মরমর কুলিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। তারপর দেখা যায় সিংহ দুটো সাব স্টেশনের কাছে বেরিয়ে বেড়াচ্ছে। তারপর রেলের ডাক্তার ব্রক সাহেব সন্ধ্যার অল্প আগে হাসপাতাল থেকে যখন ফিরছিলেন, তখন একজন কুলি দেখতে পায় যে সিংহটা গুড়ি মেরে চুপি চুপি ব্রক সাহেবের পেছনে পেছনে আসছে। সিংহেরা পাড়া ছাড়া হয়নি শুনে আমি দ্বিতীয় হাসপাতালের সামনেই একখানা ঢাকা মালগাড়ি এনে রাখলাম এবং আশেপাশে গোটা কয়েক গরুকে বেঁধে রাখা হলো সিংহদের লোভ জাগাবার জন্য। রাত্রে বন্দুক নিয়ে আমি সেই মালগাড়ির ভেতরে এসে ঢুকলাম এবং আমার সঙ্গে এলেন ব্রক সাহেব। তাকে ফলার করবার চেষ্টা করেছিল বলে ব্রক সাহেব যে সিংহের উপরে খেপে যান নাই, একদম খেপেই যান নাই, উল্টো যেন খাপ্পা হয়েছিলেন, এ কথার বলা বাহুল্য। আবার সেই কালির মতো কালো ঘন অন্ধকার, অরণ্যের নির্জনতা কি একঘেয়ে। হাসপাতালের দিকে তাকিয়ে আছে বটে, কিন্তু চোখে কিছুই দেখতে পাচ্ছি না। অন্ধকার আমাদের অন্ধ করে দিয়েছে। এমনইভাবে ঘন্টা দুয়েক কেটে গেল। আচম্বিতে ডান দিক থেকে শুকনো পাতার মর্মানারি শব্দ এলো। বুঝলাম কাছেই কোনো জানোয়ারের আবির্ভাব হয়েছে। তারপরে ধূপ করে একটা অস্পষ্ট শব্দ, যেন হাসপাতালের কাটা ঝোপের উপর দিয়ে একটা ভারী দেহ লাফিয়ে পড়ল। গরুগুলো যে ব্যস্ত হয়ে ছটফট করছে আওয়াজ শুনে তা বোঝা গেল। তারপর আবার সব চুপচাপ, যেন পরিত্যক্ত শ্মশান। আমি বললাম, মালগাড়ি থেকে নেমে আমি এবার মাটির উপর শুয়ে থাকি। আমি সিংহ দেখলে তাকে দেখবার আমার সুবিধা হবে। কিন্তু ডাক্তার ব্রক মানা করলেন, বললেন আমি যেতে গাড়ির ছেড়ে না নামি। ভাগ্য ভালো আমি নামিনি, কারণ পরেই টের পেলাম যে একটা নরখাতক সিংহ কাছেই আমাদের জন্য ওত পেতে বসে আছে। নামলেই তারা আমাকে কপ করে গিলে ফেলত। আমরা যখন চোখ মেলে দেখছি খালি অন্ধকারে, সে বদমাইশ তখন অন্ধকারের ভেতরে চোখ চালিয়ে বসে বসে ভাবছিল যে কোনো কায়দায় আমাদের একজনকে সে গ্রেপ্তার করে পেটে চালান করে দেবে। মনে হলো কেউ যেন চোরের মতো পা টিপে টিপে আমাদের দিকে এগিয়ে আসছে। তার দেহ যেন অন্ধকারের চেয়েও কালো। এ কি আমার মনে ভুল যে জমাট অন্ধকারটা এগিয়ে আসছে? তার দিকে বন্দুক মুখ রেখে শুধলাম, মিস্টার ব্রক, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? ব্রক সাহেব কোনো জবাব দিলেন না। আবার ক্ষণিকের জন্য সমস্ত কিছু স্তব্ধ, এবং তারপরেই অন্ধকারের ভেতর থেকে প্রকাণ্ড একটা দেহ আমাদের উপরে লাফিয়ে পড়ল। আমি চেঁচিয়ে উঠলাম, সিংহ! সঙ্গে সঙ্গে আমরা দুজনেই বন্দুকের ঘোড়া টিপলাম। আর একটু দেরি হলেই আর রক্ষে ছিল না। সে শয়তান তাহলে নিশ্চয়ই মালগাড়ির ভেতরে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু একসঙ্গে ডাবল বন্দুকের আওয়াজে এবং বারুদের ধপ করে জ্বলে ওঠা আগুনে ভয় পেয়ে সিংহটা তখনই সেই মূল লোক ছেড়ে চম্পট দিল। পরদিন সকালে দেখা গেল ব্রক সাহেবের বন্দুকের গুলি সিংহের একটা পদচিহ্নের পাশেই বালির ভেতরে গিয়ে প্রবেশ করেছে। আর 1 ইঞ্চি এদিক ওদিক এলেই গুলিটা ঠিক তার গায়ে লাগতো। এদিকে আমার বন্দুকের গুলির কোনো খোঁজই পাওয়া গেল না। এই ছিল নরখাদকের সঙ্গে আমার প্রথম মুখোমুখি পরিচয়। মালগাড়ির সামনে বন্দুকের আগুনে আর আওয়াজে বোধ হয় সিংহদের চোখ ঝলসেও পিলে চমকে গিয়েছিল, কারণ অনেক দিন আর তাদের কোনোই খোঁজ খবর পাওয়া গেল না। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। ব্রক সাহেবের আর প্রতিশোধ নেওয়া হলো না, তিনি অন্য দেশে চলে গেলেন। কিন্তু আমার কেমন যেন সন্দেহ হলো, সিংহদের এই সুবুদ্ধি বেশি দিন স্থায়ী হবে না। সুতরাং যদি তারা আমার এদিকে বেড়াতে আসে, তাহলে তাদের ভালো করে আদর করবার জন্য আমি একটা মস্ত ফাঁদ বানিয়ে রাখলাম। ফাঁদটা হলো অনেকটা ইঁদুরের খোলের মতো, তবে আকারে তার চেয়ে অনেক বড়। ফাঁদের ভেতরে রইল 2টো কামরা। একটা কামরায় থাকবে মানুষ, তাকে খাবার জন্য সিংহ ভেতরে ঢুকলেই ফাঁদের দরজাটা যাবে দুম করে পড়ে। সিংহ অন্য কামরায় বন্দী হবে, মানুষের কোনো ক্ষতি করতে পারবে না,
কারণ দুটো কামরার মাঝে মোটা লোহার রেলিংয়ের পাঁচিল দেওয়া আছে। মাস কয়েক সিংহরা সাবর কাছাই তো আর এলোই না বটে, কিন্তু তাদের নিষ্ঠুর অত্যাচারের নিত্য নতুন কাহিনী আমাদের কানে আসতে লাগলো। 10-12 মাইল তফাতে গিয়ে রেল লাইনের অন্যত্র আবার তারা কুলিদের উপরে আক্রমণ শুরু করেছে, এবং অল্প দিনের মধ্যেই তাদের কবলে আবার কয়েকজন মানুষের প্রাণ গেল। সাবর কুলিরা কিন্তু নিরাপদে শান্তিতে দিন কাটাতে লাগলো। তারা ধরে নিল শয়তানরা তাদের কথা ভুলে গেছে। নির্ভয়ে সবাই আবার কাজকর্মে যোগ দিল। তারপর অকস্মাৎ একদিন এক খুটখুটে রাতের আধারে আমাদের সমস্ত আশা ভরসা ফর্সা হয়ে গেল। বিষম এক শোরগোলে আমাদের সকলের ঘুম গেল ছুটে, এবং সেই পরিচিত আর্তনাদে যখন রাতের আকাশ কেঁপে উঠল, তখন বুঝতে দেরি লাগলো না যে অসুররাজ আজ আবার নতুন পূজার বলি গ্রহণ করেছেন। বেজায় গরম পড়েছে, তারপর ভেতরে দম যেন বন্ধ হয়ে আসে, আর শয়তানের তো উপদ্রব নেই। অতএব তাঁবুর বাইরে গিয়ে একটু আরাম করে শুতে আর বাধা কি, বিশেষ করে তাঁবুর বাইরে যখন শক্ত উঁচু বেড়া রয়েছে। এই ভেবে কুলির দল বাইরের তাঁবুর বাইরে গিয়ে শুয়েছিল। হঠাৎ একজন কুলি জেগে উঠে সবাই দেখে বেড়ার ফুটো ফাঁক করে ভেতরে ঢুকেছে ভীষণ এক সিংহ। তখনই শুরু হলো হইচই, হুড়োহুড়ি, লাফালাফি, ছোটাছুটি। সিংহকে টিপ করে ওরই মধ্যে যারা সাহসী তারা কেউ লাঠি ছোটা নিয়ে ছুড়ল, কেউ ছুড়ল ইট পাটকেল, কেউ ছুড়ল জ্বলন্ত কাঠ। কিন্তু পশুরা সেসব তুচ্ছ ব্যাপার গ্রাহ্যের মধ্যে আনলেনই না, এবং একটু ইতস্তত না করে এক হতভাগ্যকে ধরে কাটা ঝোপের ভেতর দিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেল। সেখানে আরেকটা সিংহের তার সাথে এসে যোগ দিল, এবং এমনি তাদের পক্ষে তাদের পাটা যে এতটুকু, মানুষের দেহ নিয়ে এবার তারা আর বনের ভেতর গেল না। কাটা ঝোপের বেড়ার পাশেই বসে তারা ভাগার আরম্ভ করলো। কুলিদের জমাদার অন্ধকারে তাদের দিকে কয়েকবার বন্দুক ছুড়ল, কিন্তু তাও তারা আমলে আনল না। নিশ্চিন্তভাবে তাদের ভয়ানক ভোট সমাপ্ত করে তবেই তারা সেই স্থান ত্যাগ করে প্রস্থান করল। রাত পোহালে পরে দেখলাম কুলির দেহের খুব সামান্য অংশই সিংহরা ফেলে গেছে। অন্যান্য কুলিদের মানা করলাম আজকেই তারা যেন সেই দেহাবশেষ গড় না দেয়। রাতে সেইখানেই বন্দুক নিয়ে আমি জেগে রইলাম। ভাবলাম দেহের বাকি অংশটা শেষ করবার লোভে সিংহরা যদি আবার আসেন, কিন্তু তারা আর ফিরে এলো না। এলো খালি একটা হায়ানা। সকালেই খবর এলো যে মাইল 2 দূরের এক তাঁবু থেকে সিংহরা আরেকজন কুলিকে ধরে নিয়ে গেছে, এবং এই ক্ষেত্রেও তাঁবুর পাশে নির্ভয়ে বসে তাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছে। সিংহরা যে কি করে এমন নিঃশব্দে এই পুরো কাটা ঝোপের বেড়া ভেদ করে ভেতরে ঢুকে, আমি কিছুতেই সেটা বুঝে উঠতে পারলাম না। আমার তো বিশ্বাস শব্দ হোক আর নাই হোক, এর ভেতর দিয়ে ঢোকেই অসম্ভব। ব্যাপারটা আজ পর্যন্ত আমার কাছে রহস্যের মতোই মনে হয়নি। এই ঘটনার পর আমি উপরে 8-10 রাত নানা জায়গায় নানা স্থানে সেই দুর্দান্ত পশুদের জন্য অপেক্ষা করলাম, কিন্তু সমস্তই ব্যর্থ হলো। হয় আমাকে দেখতে পেয়ে তারা অদৃশ্য হয়, নয়তো আমার কাছ থেকে অনেক দূরে তাঁবুতে গিয়ে মানুষ বধ করে তারা। একদিনও তাদের বন্দুকের সীমানার মধ্যে পেলাম না। এদিকে রাতের পর রাত জেগে আমার শরীরটা রীতিমতো কাহিল হয়ে পড়ল। তবু আমি হাল ছাড়লাম না, কারণ এতগুলো নিরীহ মানুষ যখন একমাত্র আমাকেই তাদের রক্ষা করতে বলে জানে, তখন তাদের রক্ষা করা ছাড়া আমার কোনো কর্তব্য নেই। বনের জঙ্গলে বহুকাল কাটিয়েছি, অনেক বিপজ্জনক হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু আমার জীবনে এমন ভয়াবহ সময় কখনো আসেনি। রাত্রের পর রাত্রে শুনেছি ভয়ঙ্কর নরখাদকের মেঘ গর্জনের মতো চিৎকার। এগিয়েই আসছে, ক্রমেই কাছে এগিয়ে আসছে, এবং সঙ্গে সঙ্গে এও বুঝতে পারছি যে ভোর হবার আগেই আমাদের ভেতর থেকে একজন না একজনকে ইহলোকের সমস্ত আনন্দ থেকে বঞ্চিত হতে হবে।
সিংহরা যে তাঁবুর কাছে আসতো অমনি তাদের চিৎকার থেমে যেত, আর তাদের চিৎকার থামলে আমরা বুঝতাম তারা শিকারের সন্ধান পেয়েছে। কারণ শিকারের সময় সিংহরা একেবারে চুপচাপ হয়ে যায়, তারপরে সমস্ত স্তব্ধতা চঞ্চল হয়ে উঠত। তাঁবুতে তাঁবুতে মানুষের উচ্চ কণ্ঠস্বর শোনা যেত, খবরদার খবরদার ভাইয়া, শয়তানের আত্মা, শয়তানের আত্মা। কিন্তু সেই সাবধানতার কোনো ফল হতো না। আবার জেগে উঠত সেই পরিচিত আর্তনা, এবং পরদিন সকালে নাম ডাকবার সময় একজন কুলিকে আর পাওয়া যেত না। রাতের পর রাতে বারংবার বিফল হয়ে ক্রমেই আমি হতাশ হয়ে পড়লাম। এই সিংহরা নিশ্চয়ই মায়া সিংহ, নিশ্চয়ই তারা সিংহ মূর্তিতে সাক্ষাৎ শয়তান। জঙ্গলের ভেতরে গিয়ে তাদের খুঁজে বের করবার চেষ্টা একদমই বৃথা, তাদের কোনো পাত্তাই পাওয়া যাবে না। কিন্তু কুলিদের সান্ত্বনা ও ভরসা দেওয়ার জন্যে একটা কিছু তো করতেই হবে। কাজে আমি প্রতিদিন দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে ঢুকে কখনো হুমড়ি খেয়ে কখনো হামাগুড়ি দিয়ে সিংহদের খুঁজতে লাগলাম। এই অন্বেষণের সময় যদি কোনো দিন তাদের সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়ে যেত, তাহলে তাদের চেয়ে আমারই ছিল বিপদের ভয় বেশি। আমি তাদের কোনো ক্ষতি করবার আগেই তারা হয়তো আমারই ঘাড় ভেঙে সব আপদ চুপিয়ে দিত। এতদিনে সাবর নরখাদকদের ভীষণ কাহিনী চারদিকে ছড়িয়ে পড়েছিল, এবং অনেক শিকারী ও সৈনিক আমাকে সাহায্য করবার জন্য সাবর এসে পড়ে হাজির হয়েছিল। প্রতি রাত্রেই সবাই বন্দুক নিয়ে পাহারায় বসতেন, কিন্তু ফল হতো একই। সিংহরা এমনি চালাক হয়ে উঠল, যেদিকে বিপদ সেদিকে কিছুতেই ঘেঁষত না। আমরা যদি পূবের দিকে পাহারা দিই, তবে তারা মানুষ ধরে পশ্চিমের দিকে যেত। এক রাতে কথা স্পষ্ট মনে আছে, রেল স্টেশন থেকে একজন কুলিকে ধরে এনে সিংহরা আমার তাঁবুর কাছে এসেই আড্ডা গেড়ে বসলো। খেতে খেতে তাদের গজরানি এবং সেই সঙ্গে মটমটো করে হাড় ভাঙার শব্দ এখনো আমি যেন নিজের কানে শুনতে পাই। এরই মধ্যে সবচেয়ে ভয়ানক হচ্ছে আমাদের অসহায়তা। বাইরে যাওয়া বৃথা, কারণ যাকে তারা ধরেছে সে বেচারার বেঁচে নেই, এবং চতুর্দিকে অন্ধকার যেমন গাঢ়, বন্দুক ছুঁড়েও লাভ নেই। আমার তাঁবুর কাছেই সেসব কুলি থাকতো। সিংহদের আহারের শব্দে তারা এমনই ভয় পেল যে চেঁচিয়ে আমার তাঁবুতে আসবার জন্য কাকুতি মিনতি করতে লাগলো। আমি সম্মতি দিলাম। তারা এক ছুটে আমার তাঁবুতে এসে হাজির। তখন আমার মনে পড়ল তাদের দলে একজন শয্যাশায়ী রোগী ছিল, তার কথা। তাদের জিজ্ঞাসা করলে মনে পড়ল, তারা বলল, শুনলাম যে তারা এক হৃদয়হীন, এক হতভাগ্যকে তাঁবুতে একা ফেলে রেখে এসেছেন। আমি তৎক্ষণাৎ তাকে আনবার জন্য একদল লোক নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম, কিন্তু গলিদের তাঁবুতে গিয়ে দেখলাম তাকে আর তাঁবুতে আনবার কোনোই দরকার নেই। কারণ সঙ্গীরা তাকে একলাই সেখানে ফেলে পালালো দেখে ভয়ে তার প্রাণ উঠে গেছে। ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে উঠল। এতদিন কেবলই একটা নরখাদকই তাঁবুর ভেতরে ঢুকে মানুষ ধরে নিয়ে যেত, তার সঙ্গী অপেক্ষা করত বাইরে। এখন তারা দুজনে মিলেই তাঁবুতে এসে ঢুকছে, এবং প্রত্যেকেই এক একজন মানুষকে না নিয়ে বাইরে যায় না। মানুষ শিকার খুব সহজ দেখে তাদের বুক ভরে গেছে। এইভাবে এক রাত্রে তারা দুজন স্থানীয় লোককে ধরে নিয়ে গেল। একজনকে তারা তখনই উদারসাৎ করে ফেলল, কিন্তু আরেকজনের কাতর ক্রন্দনে চারদিক পরিপূর্ণ হয়ে উঠল। অনেকক্ষণ পরে তারা ভয়ে ভয়ে আত্মরাজ সঙ্গীরা কোনো রকমে কিঞ্চিৎ সাহস সঞ্চয় করে সামনে যে দেখল বোমা জঙ্গলের বেড়ার ভেতরে তার রক্তাক্ত দেহ আটকে রয়েছে। সিংহরা সেই জঙ্গল ভেদ করে তার দেহকে টেনে নিয়ে যেতে পারেনি। হতভাগ্যকে উদ্ধার করে আনা হলো বটে, কিন্তু সে বাঁচল না। এরই 2-4 দিন পরে সিংহরা এক রাত্রে সবচেয়ে বড় তাঁবুর ভেতরে গিয়ে হানা দিল। দূর থেকে আমি কুলিদের করুণ আর্তনাদ শুনতে পেলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। ইন্সপেক্টর ডলগ্রেন বন্দুক নিয়ে বাইরে এলেন, এবং অন্ধকারে যেখানে বসে সিংহরা সশব্দে নরমাংস ভক্ষণ করছিল সেই দিকে উপরি উপরি 50 বার বন্দুক ছুড়লেন।
কিন্তু দুঃসাহসী সিংহরা সেই গুলি এবং বৃষ্টিতেও ভয় পায়নি। ডলগ্রেন সাহেবের সন্দেহ হলো তিনি একটা সিংহকে আহত করেছেন। পরদিন সকালে তাই তার সঙ্গে আমি আহত সিংহটার সন্ধানে বেরিয়ে পড়লাম। বালির উপরে সিংহের পদচিহ্ন অনুসরণ করে খানিক দূর অগ্রসর হয়েই একটা জঙ্গলের ভেতর থেকে বারংবার সিংহের ক্রুদ্ধ গর্জন শুনতে পেলাম। খুব সাবধানে জঙ্গল ছড়িয়ে দেখা গেল মাটির উপরে একটা কুলির আধ খাওয়া দেহ পড়ে রয়েছে। সিংহরা সেখান থেকে সরে পড়েছে। সত্যি কথা বলতে কি, এরকম ভয়াবহ ব্যাপারে অশিক্ষিত কুলিরা তো দূরের কথা, পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিকেও স্তম্ভিত না হয়ে কেউ ঠেকাতে পারবে না। সাহর চারদিকে তখন পালাও পালাও রব উঠল। কুলিরা দল বেঁধে কাজে কামাই করলে এবং আমার কাছে এসে জানালো যে আমরা আর কিছুতেই এদেশে থাকবো না। ভারতবর্ষ থেকে আমরা এখানে সিংহের খাদ্য হবার জন্য আসিনি, আমরা এসেছি সরকার বাহাদুরের চাকরি করতে। তারপরেই সাবতে প্রথম যে রেলগাড়ি এলো, দলে দলে কুলি লাইনের উপর লম্বা হয়ে শুয়ে পড়ে সেই গাড়িখানাকে থামিয়ে ফেলল এবং তারপরে সকলে মিলে গাড়িতে উঠে কয়েকশত কুলি সেই দিনই এই অভিশপ্ত দেশ ছেড়ে পালিয়ে গেল। লাইনের কাজ একেবারে বন্ধ হয়ে গেল। বাকি যারা রইল তারা কাজকর্ম কি করবে? সিংহের কবল থেকে আত্মরক্ষা করবার জন্য নানা উপায়ের কথা ভাবতে ভাবতেই তাদের সময় কাটতে লাগলো। কেউ ছাদের উপরে, কেউ উঁচু জলের ট্যাঙ্কের উপরে গিয়ে আশ্রয় নিল, কেউ বা তাঁবুর মাটির ভেতরে গভীর গর্ত খুঁড়ে গর্তের মুখে ভারী কাঠ চাপে দিয়ে সেখানেই রাত্রে বাস করতে লাগলো। সন্ধ্যা হলেই দেখা যায় বড় বড় গাছের ডালে ডালে বানরের মতো দলে দলে মানুষ বসে আছে। এক একটা গাছের ডালে এত লোক বসে থাকতো যে এক রাতে একটা গাছের ডাল ভেঙে অনেকগুলো লোক সিংহের মুখে গিয়ে পড়ল। ভাগ্যক্রমে সিংহরা তখন অন্য একজন মানুষকে ধরেছিল, তাদের দিকে আর ফিরেও তাকায়নি, কিংবা গাছ থেকে মানুষ বৃষ্টি দেখে হয়তো তারা বিস্ময়ে অত্যন্ত চমকে গিয়েছিল। ওখানকার ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন মিস্টার হোয়াইটেড। কুলিদের ধর্মঘটের কিছু আগে আমি তাকে সাভয়ে এসে সিংহ শিকারে আমাকে সাহায্য করবার জন্য চিঠি লিখেছিলাম। উত্তরে তিনি জানিয়েছিলেন অমুক তারিখে আমি যাত্রা করব। তাকেও তার মোটমাট আনবার জন্য নির্দিষ্ট তারিখে আমি আমার ভৃত্যকে স্টেশনে পাঠিয়ে দিলাম। খানিকক্ষণ পরেই আমার ভৃত্য ছুটতে ছুটতে ও ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে এলো। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? সে জানালো যে স্টেশনের ট্রেনও নেই, রেলে কোনো লোকও নেই, কেবল মস্ত বড় একটা সিংহ প্ল্যাটফর্মের উপরে নিজের মনে পায়চারি করে বেড়াচ্ছে। অসম্ভব কথা, হেসেই উড়িয়ে দিলাম আমি। আজকাল এখানকার লোকেরা ভয়ে এতটাই ভেবড়ে গেছে যে জঙ্গলে একটা বেবুন কি হায়না কি কুকুর দেখলেও সিংহ দেখেছে বলে চিৎকার করে ওঠে। কিন্তু পরদিনই জানা গেল আমার চাকরের কথা মিথ্যা নয়। সত্য সত্যই একটা মানুষ খেকো সিংহ এসে স্টেশনে হানা দিয়েছিল এবং স্টেশন মাস্টার তার লোকজন নিয়ে ঘরের ভেতর খিল দিয়ে বসে থাকতে বাধ্য হয়েছিল। কিন্তু তখনও মিস্টার হোয়াইটেডের দেখা নেই। আমি ভাবলাম তাহলে এবারে তার আশার হলো না। সন্ধ্যার পর আরে বসেছি, খেতে বসবো, এমন সময় দুবার বন্দুকের আওয়াজ শুনলাম, কিন্তু তাতে আমি ভ্রুক্ষেপ করলাম না, কারণ আজকাল এখানে যখন তখন বন্দুকের শব্দ শোনা যায়। খাওয়া দাওয়া শেষ হলে প্রতি রাত্রের মতো আজও আমি রাত জাগতে বেরোলাম। একটি গোপন জায়গায় গিয়ে বন্দুক বাগিয়ে বসে রইলাম। একটু পরেই খুব কাছে শুনলাম সিংহরা গজরাতে গজরাতে মরমর করে হাড় ভেঙে খাচ্ছে। তারপর ভেতরে কোনো গোলমাল নেই, কেউ আর্তনাদও করছে না। তবে এখানে তারা আর কি খাবার জিনিস পেয়েছে? মনে মনে আন্দাজ করলাম হয়তো তারা কোনো হতভাগ্য প্রতীককেই আজ বধ করেছে। হঠাৎ দেখলাম অন্ধকারের ভেতরে তাদের অগ্নিময় চোখগুলো জ্বলে উঠল। বেশ টিপ টিপ করে বন্দুক ছড়লাম, তারপরে সব চুপচাপ। নিশ্চয়ই তারা শিকার নিয়ে সেখান থেকে সরে পড়েছে।
সকালবেলায় তাঁবুতে ফেরবার পথে মিস্টার হোয়াইটের সঙ্গে দেখা হয়ে গেল। তার মুখ বিবর্ণ, চুল উস্কো খুস্কো, পোশাক এলোমেলো, যেন তিনি অত্যন্ত পীড়িত। সবিষয়ে জিজ্ঞেস করলাম, এ কি ব্যাপার, তুমি এলে কোথা থেকে, কাল তুমি কেন আসনি? তিনি মুখ ভার করে বললেন, ভদ্রলোককে নিমন্ত্রণ করে তুমি তার অভ্যর্থনার জন্য চমৎকার ব্যবস্থা করে রেখেছ। উত্তর দিলাম, সে কি, ঘটনা কি? সে বলল, তোমার সেই হতচ্ছাড়া সিংহ কাল রাতে আর একটু হলেই আমার দফা রফা করে দিয়েছিল। আমি বললাম, কি বাজে বকছো তুমি, নিশ্চয়ই তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছ। মিস্টার হোয়াইটের আমার দিকে ফিরে দাঁড়িয়ে বললেন, আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, এটা কি স্বপ্ন? তার জামা গলার কাছ থেকে নিচে পর্যন্ত ছিঁড়ে ফালা হয়ে গেছে এবং আদুর পিঠের উপরে 4-4টে ধারালো নখের রক্তাক্ত দাগ দেখা যাচ্ছে। নির্বাক হয়ে তাকে আমি তাঁবুতে নিয়ে ফিরে এলাম, তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিলাম। তারপর তার মুখ থেকে যা শুনলাম তা হচ্ছে এই, কাল আমি যখন সাউথ স্টেশনে এসে হাজির হলাম, রাত তখন অনেক। সঙ্গে ছিল আমার চাকরদের সর্দার আবদুল্লাহ। আমি তোমার তাঁবুতে আসবার পথ ধরলাম, পেছনে পেছনে লন্ঠন নিয়ে আসতে লাগলো আবদুল্লাহ। কোথাও কিছু নেই। হঠাৎ একটা প্রকাণ্ড সিংহ কোথা থেকে এক লাফে আমার ঘাড়ের উপর এসে ঝাঁপিয়ে পড়ল। বিষম ধাক্কায় আমি ছিটকে মাটির উপর পড়ে দরাম করে গড়াগড়ি দিতে লাগলাম। সৌভাগ্যক্রমে বন্দুকটা তখন আমার হাতেই ছিল। আমি তখনই সিংহটাকে লক্ষ্য করে বন্দুক ছুড়লাম। গুলি সিংহের গায়ে লাগলো না বটে, কিন্তু বন্দুকের আগুন ও আওয়াজ দেখে সিংহটা হতভম্ব হয়ে গেল। সে সুযোগ আমি এক লাফে সরে দাঁড়ালাম, কিন্তু সিংহ তখন আবদুল্লাহকে আক্রমণ করল। সে বেচারা চিৎকার করে উঠল, হুজুর! সিংহ তারপরে সে কি আর কিছু বলবার সময় পেল, কারণ সিংহ তাকে নিয়ে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেছে। আমি আবার বন্দুক ছুড়লাম, কিন্তু কোনোই ফল হলো না। এতক্ষণ আমি বুঝতে পারলাম কাল রাত্রে সিংহরা কোন হতভাগ্যের মাংস ভক্ষণ করেছিল। সেই দিনই ওখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কাকুহা সাহেবও একদল সেপাই নিয়ে সিংহ শিকারে আমাকে সাহায্য করতে এলেন এবং আরও কয়েকজন সাহেব নানা স্থান থেকে সাভায় এসে হাজির হলেন। সিংহদের কুখ্যাতি তখন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। সিংহের বিরুদ্ধে মানুষের এই বিপুল যুদ্ধ ঘোষণার কথা সিংহরা টের পেয়েছিল কিনা জানি না, জানলেই এই দুরাত্মাদের পেটের পিলে নিশ্চয়ই চমকে যেত। এবারে আমরা 8-60 ভেদ দিই কার্যক্ষেত্রে অবতীর্ণ হল। আমি যে সিংহ ধরবার ফাঁদ তৈরি করেছি, পূর্বে সেই কথা বলা হয়েছে। সে ফাঁদটি একটি জুৎসই জায়গায় এনে রাখলাম। তার ভেতর একটি কামরায় রইল 2জন সশস্ত্র সেপাই। মানুষ খাবার লোভে সিংহরা ভেতরে ঢুকলেই ফাঁদের অন্য ঘরে বন্দী হবে, অথচ মানুষের ঘরে আসতে পারবে না। গাছে গাছে বন্দুক নিয়ে অন্যান্য সেপাইরা পাহারায় রইল। সাহেবরা প্রস্তুত হয়ে ঝোপে ঝোপে লুকিয়ে রইলেন। রাত 9টা বাজল। এখন পর্যন্ত চারদিক একেবারে নিশার হয়ে আছে। আচম্বিতে একটা শব্দ হলো। বুঝলাম আমার ফাঁদের ভারী দরজা ছপাং করে পড়ে গেল। আনন্দে প্রাণ নেচে উঠল। উফ, এতদিনে অন্তত একটা শয়তানকেও বাগে পাওয়া গেল আজ। কিন্তু শেষে দেখা গেল সবই হুঙ্কার। সিংহ এসেছিল, ধরা পড়েছিল, কিন্তু তবুও তাকে খাঁচার ভেতরে পাওয়া গেল না। বুঝুন এ কত বড় দুর্ভাগ্য। খাঁচার ভিন্ন কামরায় যে 2জন সেপাই ছিল, তাদের উপরে হুকুম ছিল যে সিংহ ধরা পড়লেই তারা তাকে বধ করবে। কিন্তু ভীষণ সিংহ যখন পিঞ্জরে বন্দী হয়ে গর্জন আর লম্ফ ত্যাগ করতে লাগলো, তখন সেপাইরা আতঙ্কে এমনই আড়ষ্ট হয়ে গেল যে বন্দুক ছোড়ার কথা তাদের মনেই রইল না। কাছেই এক জায়গায় ছিলেন ফাকুহা সাহেব। ব্যাপার বুঝে সেইখানে থেকেই তিনি চেঁচিয়ে তাদেরকে উৎসাহিত করতে লাগলেন। তখন তারা মরিয়া হয়ে বিপুল বিক্রমে বন্দুক ছুটতে শুরু করলো। সে কি যে বন্দুক ছোড়া! অন্ধ পাগলরা এমনভাবে বন্দুক ছোড়ে না। আকাশে বাতাসে আমাদের আশেপাশে মাথার উপর দিয়ে গুলির ঝড় বইতে লাগলো। প্রাণ যায় আর কি। বন্দুকের গুলির চোটে ফাঁদের দরজার খিল গেল উড়ে।
সঙ্গে সঙ্গে সিংহ দিল তেচম্পট। একেবারে পাশ থেকে এমন রাশি রাশি গুলি ছুড়ল যে কোন দুর্দান্ত একবারও 10 বড় মরতে পারত। তবু যে সেপাইরা তাকে কেন বধ করতে পারল না, এটা একটা অসম্ভব রহস্যের ব্যাপার। খাঁচার ভেতরে রক্ত দেখে বোঝা গেল সিংহটা আহত হয়েছে বটে, কিন্তু তুচ্ছ সান্ত্বনার ব্যাপার, কারণ তার মৃত্যু কিন্তু নিশ্চিত ছিল। তবুও আমরা একেবারে হাল ছাড়লাম না। সকালবেলায় দল বেঁধে বেরিয়ে পড়ে বনে বনে সিংহের খোঁজ করতে লাগলাম। মাঝে মাঝে জঙ্গলের ভেতর থেকে পশুরাজের ক্রুদ্ধ গর্জন শোনা গেল, কিন্তু এই গর্জন পর্যন্তই। তার দেখা পাওয়ার কোনো সৌভাগ্য হলো না। কেবল ফাকুহা সাহেব একটা সিংহকে একবার বিদ্যুতের মতো এই জঙ্গল থেকে ও জঙ্গলে চলে যেতে দেখেছেন। এইভাবে আরো 2 দিন কাটল। সিংহ কিন্তু দেখা দিতে রাজি হলো না। ফাকুহা সাহেব তখন হতাশ হয়ে তার সিপাহীদের নিয়ে চলে গেলেন। মিস্টার হোয়াইটেড ও অন্যান্য সাহেবরাও একে একে বিদায় গ্রহণ করলেন। এবার আমি একলা। বুঝলাম এখন থেকে আমাকে আবার একই নরখাদক সিংহের সঙ্গে একাই যুদ্ধ করতে হবে। দিন 2 পরের কথা। সকালবেলা বাইরে বেরিয়ে দেখি একজন সোহাইলি, মানে স্থানীয় অসভ্য বাসিন্দা আর কি, মহাভয়ে ছুটতে ছুটতে চেঁচাচ্ছে, সিম্বা সিম্বা, মানে সিংহ সিংহ, এবং বারংবার পেছন পানে তাকিয়ে দেখছে। তাকে প্রশ্ন করে জানলাম যে নদীর ধারে তাঁবুর ভেতর থেকে সিংহরা একজন মানুষ ধরতে গিয়ে ধরতে পারেনি। তখন তারা একটা গাধাকে বধ করে সেখানেই বসে বসে ভোজন করছে। এই হলো আমার সুযোগ। এই সুযোগ কি আর ছাড়ি? এক ছুটে তাঁবুতে ফিরে ফাকুহা সাহেবের যে বৃহৎ বন্দুকটা রেখে গিয়েছিলেন সেটা তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। সোয়াহিলি আগে আগে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। খুব সন্তর্পণে এগোতে লাগলাম। এবারে এসপার কি ওসপার। খানিক পরে এই ঘনজবের ফাঁক দিয়ে দেখা গেল একটা সিংহকে। দুর্ভাগ্যক্রমে সোহাইলির পা পড়ল একটা খড়মড়ে শুকনো ডালের উপরে গিয়ে। সুচতুর পশুরাজ তখনই সেই শব্দটা শুনতে পেল এবং একবার গজরে উঠেই আরো ঘন জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। পাশে বাগে পেয়ে আবার তাকেই হারাই, সেই ভয়ে তাড়াতাড়ি আমি তাঁবুতে ফিরে এলাম। যেখানে যত কুলি ছিল সবাইকে ডেকে এনে এক জায়গায় জড়ো করলাম এবং বললাম, যত ঢাকডোল আর টিনায় ক্যানস্তার আছে সব নিয়ে তোমরা আমার সঙ্গে এসো। যে জঙ্গলে সিংহটা অদৃশ্য হয়েছিল দল বেঁধে আবার সেখানে গিয়ে দাঁড়ালাম। কুলিদের জমাদারকে বললাম, জঙ্গলের ওপাশে যাচ্ছি আমি, তোমার লোকজনকে এই জঙ্গলের এপাশ থেকে 3 দিক ঘিরে অর্ধচন্দ্রাকারে ধার করাও। আমি ওপাশে গিয়ে পৌঁছালে তোমরা সবাই মিলে ঢাকডোল আর কানাস্তারা বাজিয়ে ভীষণ গোলমাল শুরু করে দেবে। গুড়ি মেরে আমি জঙ্গলের ওপাশে গিয়ে হাজির হলাম। জঙ্গলের ভেতর থেকে একটা পথ বেরিয়ে এসেছে। তারই সামনে একটা টিপির উপরে পেছনে গিয়ে আমি গা ঢাকা দিলাম। একটু পরেই একসঙ্গে অসংখ্য ঢাকডোল আর কানাস্তারার আকাশ ফাটানো ও বন কাঁপানো বাজনা আরম্ভ শুরু হলো। সেই সঙ্গে আবার ভৈরব চিৎকার করতে করতে সমস্ত কুলি যখন পায়ে পায়ে এগোতে শুরু করলো, তখন সেই হই হই রবে আমার এই কান যেন কালা হয়ে যাবার মতো অবস্থা হলো। কোনো ভদ্র সিংহই এই গোলমাছ হইতে পারবে না তা বুঝে আমি প্রস্তুত হয়ে রইলাম, এবং যা ভেবেছি তাই। মহা আনন্দে দেখলাম একটা মস্ত বড় বলবান ও কেশরহীন সিংহ দ্রুত পদে জঙ্গল ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। আজ কয়েক মাস ধরে এত চেষ্টা, এত পরিশ্রম ও এত নরহত্যার পরে অন্তত একটা শয়তানি প্রথম আমার কবলে এসে পড়ল। আজও রক্ষা নেই। ধীরে ধীরে সিংহটাই হচ্ছে এবং বারবার অবাক হয়ে চারদিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে আজ তার রাজত্বে হঠাৎ কোনো অশান্তি। এই গোলমালায় সে অন্যমনস্ক হয়ে আছে, নইলে এতক্ষণে নিশ্চয়ই সে আমাকে দেখে ফেলত, কারণ ঢিপির আড়ালে আমার সব দেহটা ঢাকা পড়েনি। সে যখন আমার কাছ থেকে মাত্র 15 গজ তফাতে, আমি তখন বন্দুক তুলে লক্ষ্য স্থির করে ফেললাম এবং সঙ্গে সঙ্গে তার চোখ পড়ে গেল আমার উপরে। আচম্বিতে আমাকে যেন মাটি ফুঁড়ে জেগে উঠতে দেখে অত্যন্ত হতভম্ব হয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল এবং ঘর ঘর করতে লাগলো। আর কোথায় পালাবে জাদু, এই না ভেবে তার মাথা টিপ করে দিলাম আমার বন্দুকের ঘোড়া টিপে। কি সর্বনাশ!
টোটার বারুদ যে চলে গেল, গুলি যে ছুটল না, পরের বন্দুক নিয়ে কি বিপদ। এই অভাবিত দুর্ঘটনায় আমি এমন স্তম্ভিত হয়ে পড়লাম যে বন্দুকের দ্বিতীয় নলচার ঘোড়া টেপার কথা ভুলেই গেলাম। বন্দুকটা কাঁধ থেকে নামালাম, যদি সময় পাই আবার তাতে টোটা ভরে ফেলব। সৌভাগ্যক্রমে ঢাক ডোল কানস্তরার আওয়াজে ও কুলিদের চিৎকারে সিংহটা এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল যে আমার দিকে সে আর নজর দেওয়ার সময় পেল না। নইলে এই যাত্রায় আমার প্রাণ নিশ্চয়ই বাঁচত না। সে আমাকে আক্রমণ না করে এক লাফে আবার জঙ্গলের ভেতরে গিয়ে পড়ল এবং এতক্ষণে আমার আবার হুঁশ এল। আমি আবার বন্দুক তুলে তৃতীয় নলচের গুলি ছুড়লাম। সঙ্গে সঙ্গে সিংহের গজরানি শুনেই বুঝলাম আমি লক্ষ্যভেদ করেছি, কিন্তু আসলে কোনো সুফলই হলো না। আহত সিংহ আবার পালালো। তার পেছনে ছুটেও তাকে ধরতে পারলাম না। বিষম খাপ্পা হয়ে আমি বন্দুককে, যার বন্দুক এবং এই বন্দুক তৈরি করেছে তাদের যা মুখে আসে তাই বলে তাদেরকে গালাগালি দিলাম। এরপর আর কোনো দিন আমি এই বন্দুকটা ব্যবহার করিনি। তখনকার মতো আবার তাঁবুর দিকে ফেরা ছাড়া ওর উপরে এলো না। বারবার দুর্ভাগ্য ও অসাফল্যে মন আমার ভেঙে পড়ল এবং কুলিদেরও কুসংস্কার আরও দৃঢ় হয়ে উঠল। এখানকার সিংহরা মায়া সিংহ না হয়ে যায় না। সত্যি অনেকটা সেরকমই বটে। এই সিংহদের উপরে কে যেন মন্ত্র করে দিয়েছে। বন্দুকের গুলি এদের কিছুই করতে পারে না। সিংহরা যে গাধাটাকে বধ করেছে তাকে খেয়ে ফেলবার আগেই আমরা যেই জায়গায় গিয়ে পড়েছিলাম এটা আমি ভুলিনি, এবং তারা যে গাধার মাংস খাবার লোভে আবার ফিরে এলেও আসতে পারে এটা আমার অজানা ছিল না। গাধার দেহটা যেখানে পড়ে আছে তার কাছে কোনো গাছটা ছিল না, তাই সেখানে আমি 4টে বড় বড় ডান্ডা পুঁতে তার উপরে তক্তা পেতে একটা 12 ফিট উঁচু মাচা বানিয়ে ফেললাম এবং একটা খোটা পুঁতে তার সঙ্গে এক গাছা মোটা দড়ি জড়িয়ে গাধার দেহটাকে এমনভাবে বেঁধে রাখলাম যে সিংহরা সহজে সেই দেহটা টেনে নিয়ে যেতে পারবে না। সূর্য যেই অস্ত গেল আমি অমনি মাচার টঙে চড়ে বসলাম, এই আশায় যার সিংহরা আবার ভুল করে আমার ফাঁদে পা দেবে। অন্ধকার নেমে এলো, সঙ্গে সঙ্গে অসীম স্তব্ধতা। আফ্রিকার অরণ্যে অন্ধকার নিশীথের স্তব্ধতা যে কিরকম লিখে তা বোঝানো যায় না, প্রাণ দিয়ে তাকে অনুভব করতে হয়। বিশেষ করে আমার মতন অবস্থায় একাকী ও সঙ্গীরা আছে কত দূরে। নির্জনতা, নীরবতা ও যেই জন্য আমি এখানে এসে বসেছি সেই ভাবনা, এই সমস্তরই প্রভাব আমার চিত্তকে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন করে তুলল। উপরে আকাশ, অন্ধকার সেখানে খুব জমাট নয়, চারপাশে বন জঙ্গল। অন্ধকারের উপরে সেখানে যেন অন্ধকারের আরও একটা প্রলেপ পড়েছে এবং সামনে খোলা জমি। অন্ধকার সেখানে যেন একা শুয়ে আছে, কোথাও একটা পাখি রাখছে না, বাতাসের দোলায় পাতা শিউরে উঠছে না। ঢুলতে ঢুলতে চমকে উঠলাম, যেন শুকনো পাতা মর্মর করে উঠল না। কান পেতে শুনে রইলাম বনের ভেতরে কোনো দানবের পায়ের শব্দ শুনবার জন্য। ওটা কিসের শব্দ? নরঘাতক সিংহের? নিশ্চয়ই আজ আমার ভাগ্য ফিরবে। আবার সেই গভীর নিস্তব্ধতা। প্রাণপণে অন্ধকারের ভেতরে দৃষ্টি চালিয়ে বন্দুক ধরে আমি বসে রইলাম একটা পাথরের মূর্তির মতো। একটু পরেই সকল সন্দেহ ঘুচে গেল। হ্যাঁ, পশুরাজের আবির্ভাব হয়েছে। ওই গভীর দীর্ঘশ্বাস, ওটা হচ্ছে ক্ষুধার চিহ্ন। ওই তো জঙ্গলের ভেতর দিয়ে সাবধানে সে এগিয়ে আসছে, তারই শব্দ শোনা যাচ্ছে। এক মুহূর্তের জন্য সমস্ত স্থির, তারপরেই ক্রুদ্ধ গর্জন। পশুরাজের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সে সেটা টের পেয়েছে যে আমি এখানে সশরীরে উপস্থিত। তাই তো সে কি আর আবার আমাকে ফাঁকি দিবে? না, চাকা ঘুরে গেল। ব্যাপারটা হঠাৎ অন্যরকম হয়ে দাঁড়ালো। আমি এসেছি সিংহের শিকার করতে, কিন্তু সিংহই এখন আমাকে শিকার করতে চায়। সে কি বুঝতে পেরেছে যে আমি হচ্ছি প্রধান শত্রু? সিংহটা গাধার দিকও মারালো না। সে চোরের মতো আমার মাচার চারপাশে ওত পেতে ঘুরে বেড়াতে লাগলো।
প্রায় 2 ঘন্টা ধরে এই ব্যাপার চলল। ধীরে ধীরে সে মাচার কাছ ঘেঁষে এসে দাঁড়ালো। অন্ধকারে তাকে আমি প্রায় দেখতে পাচ্ছিলাম না বটে, কিন্তু তার পায়ের শব্দ সমস্ত আন্দাজ করতে পারছিলাম। আমার এই নরবড় মাছা এমন কাণ্ড হতে পারে সেটা না ভেবেই তৈরি করা। বরিষ্ঠ সিংহের প্রথম আক্রমণে মাচা শুদ্ধ আমাকে মাটিতে গড়াগড়ি দিতে হবে। তারপর আর এই মোটে 12 ফিট উঁচু মাচা, সিংহ যদি 1 লাফের উপরে উঠে যায় তাহলে আমার কি দশা হবে? আমার বুক দুর্ভাবনায় ধরফর করতে লাগলো। বোকার মতন নিজের মৃত্যুকে নিজেই ডেকে এনেছে ভেবে আজ মনে মনে অনুতাপ করতে লাগলো। যতই ভয় পায় আমি কিন্তু একেবারে স্থির হয়ে বসে রইলাম। দৃষ্টি আমার নিষ্পলক। আচম্বিতে আমার মাথার পেছনে ছপাং করে কে যেন আঘাত করলো। পর মুহূর্তে ভীষণ আতঙ্কে অবশ্যই মাছের উপর থেকে আমি পড়ে যাচ্ছিলাম। সিংহটা নিশ্চয়ই পিছন দিক থেকে লাফ মেরে আমার মাছের উপরে উঠে এসেছে। কোনো রকমের সামনে গেলাম। না, সিংহ না, একটা পেঁচা আমার স্থির দেহকে গাছের ডাল বা অমনি কিছু মনে করে ভুল করেছে। অতি সাধারণ ব্যাপার, উল্লেখযোগ্য নয়, কিন্তু সময় বিশেষে সাধারণ ব্যাপারও কতখানি ভয়ানক উঠতে পারে। পেঁচার ডানা ঝাপটায় যেই আমি চমকে উঠলাম, নিচ থেকে দুরন্ত সিংহটা অমনি রেগে গো গো করে উঠল। আবার আমি স্থির হয়ে বসলাম। যদিও মনের ভেতর দিয়ে আমার উত্তেজনার স্রোত বয়ে চলছে, সিংহটা আবার চোরের মতো আমার দিকে এগিয়ে আসছে। তার পায়ের শব্দ শুনলাম এবং অন্ধকারের ভেতরও নিবিড়তর অন্ধকারের মতো তার দেহটা আমার সামনে জেগে উঠল। আর তাকে এগোতে দেওয়া উচিত নয়। যে যতটুকু দেখেছি ততটুকুই যথেষ্ট। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। বন্দুকের আওয়াজের সঙ্গে সঙ্গে সিংহের যে সে কি ভীষণ চিৎকার! একটা অন্ধকারের চেয়েও কালো ছায়া বিপুল এক লাফে দূরে ঝোপের উপর গিয়ে ঠিকরে গিয়ে পড়ল। তারপর চারদিকে লাফালাফি করতে লাগলো। আমি আর কিছু আন্দাজ করতে পারলাম না, কেবল গুলির পর গুলি বৃষ্টি করতে লাগলাম। তারপর ঘন ঘন আর্তনাদ, তারপর বারবার গভীর শ্বাস, তারপর আবার সব চুপচাপ। আমি বেশ বুঝলাম অন্তত একটা নরহন্তা শয়তানের লীলা খেলা জন্মের মতো ফুরিয়েছে আজ। কিন্তু একসঙ্গে এই বন্দুক ও সিংহের গর্জন স্তব্ধ রাতে আমাদের তাঁবুর ভেতরে গিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো না। সারা অরণ্যে শত শত মানুষের কণ্ঠস্বর জাগ্রত হয়ে উঠল। দূর থেকে প্রশ্ন আসতে লাগলো, ব্যাপার কি? আমার কি কোনো বিপদ হয়েছে? চিৎকার করে আমি জানালাম, না, আমার কোনো বিপদ হয়নি, কিন্তু একটা মানুষকে দানব আজ মারা পড়েছে। সঙ্গে সঙ্গে শত শত মানুষ এমন সমস্বরে গগনভেদী জয়ধ্বনি করে উঠল, সে বিরাট অরণ্যের সমস্ত পশু বোধ হয় অত্যন্ত বিস্ময়ে হতভম্ব হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। জঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা গেল শত শত আলো ছোটাছুটি করতে করতে এগিয়ে আসছে। অনেকে ঢোল বাজাচ্ছে, অনেকে বাজাচ্ছে শিঙা। তাঁবু খালি করে এক বিরাট জনতা আমার কাছে এসে পড়ল। আমি সবিস্ময়ে দেখলাম দলে দলে লোক এসে আমার সামনে নিচু হয়ে মাথা নামিয়ে অভিভূত স্বরে বলছে, হুজুর, আপনি গরিবের মা বাপ, আপনি ঈশ্বর প্রেরিত, আপনিই আমাদের রক্ষা কর্তা। তারা তখনই মরা সিংহটাকে ঝোপের ভেতর থেকে টেনে বার করতে চায়, কিন্তু আমি বাধা দিলাম। কে জানি, হয়তো সিংহটা কেবল আহত হয়েছে, হয়তো এখনো সে মরেনি। কেউ কাছে এগুলো হয়তো এখনো সে লাফ মেরে তার ঘাড় ভাঙতে পারে। আহত সিংহ অত্যন্ত সাংঘাতিক জীব। অতএব সেই রাত্রের মতো সকলকে নিয়ে আমি খুশি মনে আবার তাঁবুতে ফিরে এলাম। ছাউনির ভেতরে সারা রাত ধরে মহা উৎসব, জয়ধ্বনি ও নাচ গান চলল। প্রভাতের অপেক্ষায় অধীর আগ্রহে আমি বসে রইলাম এবং ভালো করে ফর্সা হতে না হতেই আমি সদল বলে আহত বা নিহত সিংহটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাটির উপরে রক্তের দাগ দেখে সেই দাগ ধরে আমরা একটা ঘন ঝোপের ভেতরে প্রবেশ করলাম। কিন্তু কয়েক পা এগোতে না এগোতেই আমাদের সামনে ও একটা প্রকাণ্ড সিংহ আমাদের সামনে আমাদের উপর লাফিয়ে পড়বার জন্য গুড়ি মেরে বসে আছে। বুকটা ছায়াত করে উঠল, কিন্তু তারপরে বুঝলাম, না, সিংহটা জ্যান্ত নয়,
ওই অবস্থাতেই তার প্রাণ বেরিয়ে গেছে। কুলিদের আনন্দ দেখে কে, কিন্তু তারপরেই বুঝলাম আমাকে তারা কাঁধে তুলে নিয়েছে। তারা হাসতে হাসতে চেঁচাতে চেঁচাতে মৃত সিংহটা চারপাশ ঘিরে নাচতে আরম্ভ করল। আনন্দের প্রথম উচ্ছ্বাস একটু শান্ত হবার পরে সিংহটার দেহটাকে আমি পরীক্ষা করে দেখলাম। হ্যাঁ, এরকম সিংহ বধ করতে পারা ভাগ্যের কথা বটে। মাথায় সে 3 ফুট 9 ইঞ্চি উঁচু এবং লম্বায় হচ্ছে 9 ফুট 8 ইঞ্চি, এবং তার দেহটাকে তাঁবুতে বয়ে আনবার জন্য 8জন বলবান কুলি দরকার হয়েছিল। এই প্রথম নরখাদকের মৃত্যু সংবাদ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়তে সময় লাগলো না। স্বচক্ষে তার গা থেকে ছাড়ানো চামড়াটা দেখাবার জন্য বহু দূর থেকে অসংখ্য কৌতূহলী লোক আমার তাঁবুর কাছে এসে ভিড় করতে লাগলো। প্রথম নরখাদকের মৃত্যুর পরই আমরা যে হাঁপ ছেড়ে বাঁচলাম এ কথা কেউ যেন মনে কোণে ঠাঁই না দেই। দ্বিতীয় নরখাদক যে এখনো বেঁচে আছে এই সত্য কিন্তু আমরা ভুলিনি। বলবার উপায়ও ছিল না, কারণ কিছুদিন যেতে না যেতেই সে নিজে এসে তার অস্তিত্ব সম্বন্ধে আমাদের সচেতন করে তুলল। রেলপথের ইন্সপেক্টর এক রাত্রে নিজের বাংলোর ভেতরে বসে আছেন। হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা শব্দ এলো। কে যেন সেখানে দুমদুম করে পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে। ইন্সপেক্টর ভাবলেন বোধহয় কোনো কুলি মাথার অতিরিক্ত মাতাল হয়ে বারান্দায় এসে গোলমাল করছে। তিনি রেগে মেগে ধমক দিলেন, ভাগই আসে। ভাগ্য ভালো তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেননি, কারণ বারান্দার ওপরে ওত পেতে বসেছিল একটা সিংহ। মানুষ ধরতে না পারে সিংহরা তখন বেজার হয়ে যায়। ইন্সপেক্টরের 2টো পোষা ছাগলকে সে রাগের মাথায় বধ করে এবং সেখানে বসে বসেই ছাগল দুটোকে পেটে পড়ে তারপর সে বিদায় নেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। সমস্ত কিছু দেখে শুনে স্থির করলাম সিংহের শুভ আগমনের জন্য আজকের রাতটা আমি এখানেই কাটিয়ে দেব। কাছেই একটা খালি লোহার ঘর ছিল এবং তার দেয়ালে ছিল একটা গর্ত, যেখান দিয়ে বন্দুক ছড়াবার জন্য সুবিধা আছে। সন্ধ্যার আগেই ঘরের বাইরে বেঁধে রাখা হলো 3টা ছাগল এবং ঘরের ভেতরে গিয়ে আশ্রয় নিলাম আমি। ছাগলগুলো বাইরে রাখা হলো এবং একটা 2.5 মণ ওজনের রেলের সঙ্গে বাঁধা হলো। রাত প্রায় সারা রাত কেটে গেল অত্যন্ত নিস্তব্ধতার ভেতর দিয়ে। ভোর যখন হয় তখন হঠাৎ শুনতে পেলাম ছাগল 3টের সঙ্গে সেই ভারী রেলটাকে হির হির করে টেনে নিয়ে যাচ্ছে কেউ। এই সিংহ না হয়ে যায় না কেউ, এ তো সম্ভবই না। গর্তের ভেতরে বন্দুকের নল চালিয়ে তখনই তার উদ্দেশ্যে ঘন ঘন গুলির বৃষ্টি করলাম, কিন্তু অন্ধকারে আমার সমস্ত গুলি ব্যর্থ হলো। সকাল হলে এরপর দলবল নিয়ে আমি সিংহের সন্ধানে বেরিয়ে পড়লাম। মাটির উপরে ছাগল ও রেল টেনে নিয়ে যাবার চিহ্ন স্পষ্ট, সুতরাং সিংহটাকে কোন দিক দিয়ে নিয়ে গেছে তা বুঝতে আমাদের কোনো কষ্টই রইল না। প্রায় 1 পোয়া পথ পার হয়েই শোনা গেল যে ঝোপের আড়াল থেকে সিংহের গর্জন। আমরা সেই ঝোপটার দিকে এগোতে লাগলাম। সিংহটা তখন খাপ্পা হয়ে আমাদের দিকে ছুটে এলো, কিন্তু জঙ্গলের ভেতর থেকে বেরোলো না। তাকে ছুটে আসতে দেখি আমার সঙ্গে লোকজনরা যে দিক থেকে পারলো চম্পট দিল, শুধুমাত্র মিস্টার উইঙ্কল ছাড়া। খানিক পরে সিংহের আর কোনো সারা শব্দ না পেয়ে ঝোপের ভেতরে আমরা ইটপাটকে ছুটতে লাগলাম। তবু সব চুপচাপ। তারপর উকুবুকি মেরেই বেশ বোঝা গেল সিংহ আর এই অঞ্চলে নেই। আমাদের ভয় দেখিয়ে সে সরে পড়েছে। 3টে ছাগলের ভেতরে মাত্র একটাকে সে সাবার করতে পেরেছে। অসমাপ্ত ফলারের লোভে সিংহটা হয়তো আবার ফিরে আসবে এই ভেবে আমি সেখানে খুব উঁচু একটা মাচান খাড়া করলাম এবং রাতের অন্ধকার নামবার আগেই তার উপরে চড়ে বসলাম। কিন্তু আবার আমার বন্দুক বাহক মহিনাকেও সঙ্গে রাখলাম পালা করে রাত জাগবার জন্য। মাচানের বসে বসে আমি ঢুলছিলাম। হঠাৎ মহিনা আমার হাত টেনে ধরে চুপি চুপি বলল, সিংহ। এক লহমায় আমার তন্দ্রা ছুটে গেল। ধর্মরিয়ে উঠে বসে বন্দুকটা চেপে ধরে অপেক্ষা করতে লাগলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা ঝোপ সশব্দ দুলে উঠল এবং সঙ্গে সঙ্গে একটা সিংহ খুব সন্তর্পণে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসে মরা ছাগল দুটোর দিকে এগিয়ে আসতে লাগলো। সিংহটা যখন প্রায় আমার মাচানের নিচে এসে পড়ল
তখনই আমি একসঙ্গে বন্দুকের দুটো নলের গুলি ত্যাগ করলাম। সানন্দে আমি দেখলাম দুটো গুলির চোটে সিংহটা তখনই মাটির উপরে আছড়ে পড়েছে। একেবারে তাকে সাবার করবার জন্য তাড়াতাড়ি আমি আর বন্দুক নেবার জন্য ফিরলাম, কিন্তু সেই ফাঁকে সিংহটা চটপট উঠে পড়ে এবং স্যাপ করে অদৃশ্যেই গায়েব হয়ে গেল। তার দিকে বারবার গুলি ছোড়া হলো, কোনো ফল এলো না। কিন্তু সিংহটা রীতিমতো জখম হয়েছে। তখন কাল সকালে তাকে যে আবার খুঁজে বার করতে পারবো এই বিশ্বাস আমার ছিল, তাই হতাশ হয়ে পড়লাম না। সকালে আলো যেই পদ্মের মতো পবিত্র শুভ্রতা নিয়ে পূর্বাকাশে ফুটে উঠল, অমনি আমাদেরও। তারপরে আধকোষ পর্যন্ত মাটির উপরে রক্তের দাগ পাওয়া গেল সকালবেলা। কিন্তু তারপরেও শুকনো পাহাড়ে জমি যেখানে যেখানে রক্তের দাগ আছে সব কিছু কীভাবে যেন মিলিয়ে গেল। মিছেই হলো আমাদের সমস্ত খোঁজাখুঁজি, পলাতক সিংহর আর কোনো পাত্তা পাওয়া গেল না। এরপর একে একে 10 দিন কাটল, পশুরাজের কোনো সন্ধানই নেই। আমার মনে মনে এই ব্যাপারটা ভেবে আশ্বস্ত হলাম যে আহত সিংহটা হয়তো বনের ভেতরেই অক্কা লাভ করেছে। তবু বলা যায় না। কুলিদের বলে দিলাম রাত্রেবেলা খুব সাবধানে থাকতে হবে। কথায় বলে সাবধানে মার নেই। ভাগ্যিস কুলিরা আমার উপদেশ শুনেছিল, কারণ এক রাত্রে তাঁবুর ভেতর থেকে হঠাৎ শুনলাম বাইরের গাছের উপর থেকে একদল কুলি মহা আতঙ্কে চিৎকার করছে। চেঁচিয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কি। উত্তর শুনলাম একটা সিংহ তাদেরকে ধরবার জন্য গাছের উপর চড়বার চেষ্টা করছে। চাঁদ তখন মেঘে ঢাকা পড়েছে, চারদিকে পিচের মতো কালো অন্ধকার। এই সময়ে তাঁবুর বাইরে যাওয়া আর আত্মহত্যা করা সমান। কাজেই সিংহটাকে ভয় দেখাবার জন্য তাঁবুর ভেতর থেকে কয়েকবার বন্দুক ছুড়লাম। ফলে সে আহত না হলেও আমাদের যতটুকু উদ্দেশ্য ছিল তা সফল হলো। পরদিন প্রভাতে শুনলাম কেবল গাছ নয়, সিংহটার প্রত্যেক তাঁবুর ভেতরে মাথা গলাবার চেষ্টা করেছিল। ভীষণ আস্পর্ধা তার। আবার যদি পশুরাজ ক্ষুধার চোটের দিকে আসে, এই আশায় আমি সেই কুলিদের গাছে উঠে আজকের রাতটা কাটাবো বলে ঠিক